আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আজকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যেয়ে চুপচাপ এই ঘটনাটি শুনুন। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনাদের ভালো লাগবে। তো যাই হোক রাসেল ভাই, আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। যে দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যে ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল, উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। উনি ওনার এখনো রাজবাড়ি সদর যে উপজেলা, রাজবাড়ি সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ি জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সবকিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেজে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই, আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। তো আসলে রাসেল ভাই, অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বলেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই, দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচন্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আমরা জানি কালবৈশাখী ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যারা এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্যে দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা। তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই, ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যে রাজার নামে হয়েছে, রাজা সূর্য কুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি এক সময় ওখানে ছিল এবং এখনো বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করবো। তো রাসেল ভাই, ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরো ভিতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে
পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন। তো অদ্ভুত রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারি গুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নিই, ভরে নিয়েছে আর কি। তো যেভাবে সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতর উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন আসলে ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচন্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পারিছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফিরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফিরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওনার স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গেছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকু ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যে আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। তাছাড়া উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির, এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে, এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন, ওনার হাতে টর্চ ছিল। তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে ঘটনা ঘটলো, আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বললেন, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, এটা তোমার মনের ভুল বা এই সমস্ত বলে মানে তাকে
এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। রাসেল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে আসলে গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোন অঞ্চলে খাটাস, কোন অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণী হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন রাসেল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনার বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বললেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনো চামড়া। তখন বলেন এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, আমি এটা নিয়ে যাচ্ছি। ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসে, বলছে যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না বলো দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ এরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছ? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। আসলে আমাদের রাজবাড়ির শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে। তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন? তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। যাই হোক, উনি যখন চামড়াটি ফেলে দিলেন এরপর থেকে ওনার বাড়িতে
এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানরমাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে? যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা, এরকম রাসেল ভাই সরি। তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কি যেন বসে রয়েছে, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে, মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে? তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনো ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্ট ভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনো দেখেন। আচ্ছা, তো এখনো ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনো ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অসাধারণ একটা ঘটনা এবং ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের দ্বিতীয় অতিথির ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। এই ঘটনাটা আমার একটা দুঃসম্পর্কের চাচু সেলিম চাচুর লাইফের ঘটনা। তো প্রথমে শুরু হয় তার ঘটনাটা প্রথমে শুরু হয় তার বিয়ের ঠিক 1 থেকে 2 মাস পরে। সে চাচিকে বলতেছিল যে আমাদের এখানে রাতের বেলা তো নুপুর পরে হাঁটাহাঁটি করে, তুমি শুনলে ভাবেও না। তো চাচি মনে করে হয়তো মজা করছে, ফান করছে, তো চাচু আর পরে কিছু বলে না। তো কয়েকদিন পরে চাচুর যে আব্বু মানে চাচির শ্বশুর, ওনার শরীর খারাপ হয় রাতের বেলা। তো রাত এখানে 3টা বাজে ওনার শ্বশুরের জন্য কিচেনে স্যালাইন বানানোর জন্য চাচি যায়, ঘরোয়া স্যালাইন। তো হঠাৎ করে চাচি শুনতে পায় দৌড়ে কে জানি পায়ের নুপুর পড়া সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। আওয়াজটা খুবই স্পষ্ট ছিল। তো চাচি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চাচুকে ঘুম থেকে উঠায়। ঘুম থেকে উঠেন, তো চাচু আসার পরে চাচুকে বলা, দেখেন আপনি শুনতে পান নাকি? কিছুক্ষণ অপেক্ষা করার পর চাচুও শুনতে পায়, হ্যাঁ নুপুর পড়া কে যেন উপর থেকে আবার নিচে নামছে। তো চাচু আর দেখার মতো সাহস করেনি, তো চাচিকে নিয়ে ভিতরে চলে যায় কিচেন থেকে। তখন চাচু চাচিকে বলে এটার শুরু হয় কবে থেকে। ঠিক তাদের বিয়ের কয়েক বছর আগে চাচুর বয়স যখন 14 কি 15,
তখন চাচু শুয়ে আছে তার ঘরে। তার একটা অভ্যাস, সে জানালা খুলে ঘুমায়। আর তাদের জানালার পিছনে ছিল ঝোলপাড়, পুরান ঢাকাতে ঝোলপাড় বলে, মানে ড্রেনেজ, বড় ড্রেনেজ আচ্ছা। সাইট গুলো। তো হঠাৎ করে রাতের বেলা কে জানো চাচুর মানে খোলা জানলার মধ্যে ছোট ছোট ইট মারছে। চাচু যখন বলে আই কে, শব্দ করে বলে কে, কিছুক্ষণ বলার পরে 10 ইঞ্চির যে ইটাগুলো আছে না বড় ভাই রাসেল ভাইয়া, কেউ যদি 10 ইঞ্চির ইটা রাত 3টা 2:30টার দিকে জানালার মধ্যে মানে কি পরিমাণ শব্দ হতে পারে। অনেক। ধাম করে আওয়াজ হয়েছে। তখন তো চাচুর তখনও বুঝে নেই নর্মাল কিছু একটা। তো চাচু চিলাচিলি করে তো লাইট টাইট জ্বালার সাথে সাথে টর্চ লাইট জ্বালায় গলিতে মারা, দেখে কিছুই নেই। তখন চাচু মনে হয় না এটা তো সাধারণ ব্যাপার না, চাচু সাহস না দেখে জানলাটা লাগিয়ে আবার শুয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পর লোহার রড দিয়ে কেউ যদি জানালার মধ্যে সজোরে বাড়ি মারে, যে আওয়াজটা হবে জানলার বাড়ি মারলো তার জানলায়, চাচু আর খুলে নেই। তার কয়েকদিন পরে রাত 3টা বাজে চাচুর ওয়াশরুমে যাওয়ার খুব প্রয়োজন হয়। তো চাচু ওয়াশরুমে যাবে, তো এত কষ্ট করে 2টা গেট না, তাদের ওয়াশরুমটা ছিল মানে 2টা গেট ক্রস করে যেতে হতো পুরানা বাড়ি। তো বলে ওই 2টা গেট ক্রস না করে দাদুর ঘুম না ভাঙায় ঝোলপাড়ের পাশে বসলে এবারে ছোট কাজ ছিল। তো চাচু বসে ওয়াশরুমে কাজ করার জন্য। তো ঘুমের ঘরেই সাইডে দেখে কি ঝোলপাড়ের সাইডে কি যেন একটা বসে আছে বউয়ের মতো। চাচু মনে করে ঘুমের ঘরে আছি কি না কি দেখছি। তো চোখ 2টা ডলা দিয়ে আবার যখন তাকায় তখন দেখে যে না, পুরা ঘুমটা দেয়া একটা নতুন বউয়ের মতোই বসে আছে। তখন চাচু বলে রাত 2টা 2:30টার সময় তো ভালো জিনিস জেনের সামনে বসে পাশে বসে থাকবে না। চাচু ওই অবস্থায় কোনো মতে আবার তার ঘরে দৌড় দেয়। তো এই জিনিসটা এখনো তাদের পিছা ছাড়েনি। কয়েকদিন আগে চাচুর যে ছোট ভাই ছিল, তো তাদের ওই বাসা পুরানা বাসা এখন ভেঙে 6 তলা করা হয়েছে। তো হঠাৎ করেই বা ওয়াশরুমে যাবে, তো টাঙ্কিতে পানি নেই। তো ছোট ভাইকে পাঠায় যা উপরে যা, 4 তলা না 5 তলায় সুইচ, টাঙ্কির সুইচটা ছেড়ে দিয়ে তো সাইডে মানে আনফরচুনেটলি 3 তলায় এই লাইট অফ ছিল, সিঁড়ি কোঠার 3 তলার লাইট অফ। তো দেখে কি সিঁড়ির মাঝখানে পুরা মাথার সব চুল নামিয়ে কে যেন বসে আছে, আর অনেক মানে শ্বাস নিচ্ছে জোর জোরে শোনাই যাচ্ছিল। তো ও যে পিছে যাবে এই সুযোগটাও নেই, সামনে যাবে ওই সুযোগটাও নেই, জিনিসটা তার থেকে কিছুটা দূরে। তখন জিনিসটা বুঝতে পেরেছে যে তার সামনে আমাদের চাচুর যে ছোট ভাই শিহাব ওর উপস্থিতি। জিনিসটা দেখে বাম হাত দিয়ে রেলিং এ এত জোরে একটা বাড়ি মানে 1 তলা থেকে 6 তলার রেলিং এ আওয়াজ হয়। তো আওয়াজটা বাসার সবাই কম বেশি শুনতে পায়। তো কোনো মতে শিহাব দৌড়ে 1 তলায় যায়, তার ভাইকে বলে যে আওয়াজটা শুনছো? বলে হ্যাঁ শুনছি। তারপর সবাই উপর পর্যন্ত উঠে পড়ে আর কিছু দেখতে পায় না যে এরকম কিছু আছে তাদের উপরে। ওকে, এই ছিল ঘটনা, এখনো চলছে 2-1 দিন পর পর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, তুমি আমার সালাম নেবেন। আশা করি আপনি ভালো আছেন। আমি লিটন খুলনা থেকে বলছি, আমি ইজিব্যাগ চালাই। তো আমার সাথে ঘটনাটি গত বছর ঘটে। গত বছর ডিসেম্বরে প্রায় রাত 8টার দিকে আমি খুলনা আড়াইশোরের সামনে একটা চার দোকানে চা খাচ্ছি। তা হঠাৎ একটা লোক আমার সামনে আসলো, এসে বললো ভাই এই গাড়িটা কার? তো আমি বললাম ভাই এটা আমার। তা লোকটা আমাকে বললো ভাই ঠিক যাবেন? তো আমি বললাম ভাই কোথায় যাবেন? তা লোকটা আমাকে বললো ভাই আমরা যাবো ফকিরহাট, আপনি যাবেন? তো আমি বললাম যাবো ভাই। আপনি আপনারা অ্যাম্বুলেন্স রেখে অটোতে যাবেন, কি ব্যাপার? তা লোকটা আমাকে বললো যে ভাই আমাদের একটু টাকা পয়সার সমস্যা, এই জন্য আর কি আমরা ইজি বাইকে যাবো। তো লোকটা আমাকে আরো একটা কথা বললো যে ভাই আমরা একটা মরণ লাশ নিয়ে যাবো, তা আপনি কি যাবেন? তা আমি এবার কি মনে করে লোকটাকে বললাম হ্যাঁ ভাই যাবো। তো লোকটা আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কত ভাড়া, আমার গাড়ি ভাড়া কত? আমি বললাম যে ভাই 2000 টাকা লাগবে। তা লোকটা আমাকে বললো না ভাই এত টাকা আমাদের কাছে নাই, আর আমরা এত টাকা দিতে পারবো না। আমি বললাম যে ভাই কত টাকা দিতে পারবেন আপনি? তো লোকটা আমাকে বললো যে ভাই আমরা 1000 টাকা হলে দিতে পারবো। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। তো লোকটা আমাকে বললো আচ্ছা ঠিক আছে আপনার গাড়িটা নিয়ে আমাদের এই 250 ফিট ভিতরে আসুন, হাসপাতালের ভিতরে আসুন। তো আমি গেলাম, এবার তাদের উঠালাম গাড়িতে, রাস্তায় উঠালাম, এবার তাদের নিয়ে রওনা করলাম। আমি যে সময় রওনা দিয়েছি সেই সময় আনুমানিক রাত 9টা বাজে। এবার তাদের নিয়ে যখন রওনা করলাম, তারা 2জন পুরুষ 2জন মহিলা, তা সারা রাস্তা ধরেই তারা কান্নাকাটি করতেছে, আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। তা ফকিরহাট যে সময় আসলাম অনেক রাত, এবার ওখান থেকে আরো 15-20 কিলো ভিতরে তাদের বাড়ি। তা গেলাম, তাদের বাড়ি এই তাদের লাশ নামালাম,
তাদের লোকজন না হলাম, জিনিসপত্র না হলাম। এরপর ওই লোকটা আমাকে গাড়ি ভাড়ার টাকা দিলে বললো যে ভাই আমার যদি রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদের বাড়িতে থেকে যান, কালকে সকালে যান। আমি বললাম যে না ভাই, আমার বাড়ি যেতে হবে, যত রাত হোক আমার বাসায় যেতে হবে। তো আমি গাড়ি নিয়ে আবার রওনা দিলাম। বেশ অনেক দূর চলে আসছি। তো আমি গড়ি থেকে খেয়াল করলাম সে সময় রাত প্রায় 1টা-2টা বাজে। যাক, আমি আমার মতো চালাচ্ছি। তা যে এলাকায় গেছি ওই এলাকায় রাস্তায় কোনো আপনার রোড লাইন নাই, রাস্তায় একটা লোকও নাই, মানুষও নাই, রাস্তা একদম ফাঁকা। তা আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে খেয়াল করলাম যে আমার গাড়ির পিছনে যে আপনার পাথর, ছোট ছোট পাথর, ইট মারতেছে, টাস করে শব্দ হচ্ছে। তো আমি পিছন দিকে ঘুরতে গেলাম, দেখলাম যে কাউকে দেখতে পাই না। তো যাক, আমি একটু মনে মনে ভয় পাইছি। যাক, আমি আমার মতো গাড়ি চালাচ্ছি। হঠাৎ কিছু দূর সামনে এসে দেখলাম একটা বড় একটা ডাল আমার গাড়ির সামনে পড়ল, মানে আমার ওই গ্লাসের সামনে। গ্লাসের সামনে পড়ে গ্লাসটা ভেঙে গেছে। তো আমি আর একটু ভয় পাইছি। এরপর আমি বইতে গাড়ি চালাচ্ছি খুব স্পিডে। যাক, তাহলে আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, এদিক ওদিক তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। বেশ কিছু দূর আসার পরে দেখলাম যে একদল লোক আপনার রাস্তার পাশে আপনার ওই কবর খুঁজতেছে। দেখলাম একটা খাটলা রয়েছে, একটা লাশ সাদা কাপড়ে ছিল। আমি ওখানে যে গাড়িটা থামালাম, থামাই জিজ্ঞেস করলাম ভাই কিভাবে মারা গেল? তো ওরা বলতেছে ভাই এই লোকটা অনেকদিন অসুস্থ, এই জন্য মারা গেছে। তো একটা ওই জামাকাটা পড়লো, আমি দেখলাম সাইড থেকে আমি লাশটার মুখটা দেখলাম যে হঠাৎ আমি যে লাশটা ওই গাড়িতে পৌঁছে দিলাম সেই লাশটার চেহারা এই লাশের চেহারা একদম পুরো হুবাহু এক। আমি একটা লোকের জিজ্ঞেস করলাম ভাই এই লাশটার ঠিকানা কোথায়? তা বললো যে অমুক জায়গায়, মানে যে লাশটা আমি ওই ফকিরহাট পৌঁছাই দিছি সেই একই ঠিকানা বলতেছে। আমি তাকে বললাম যে ভাই এই লাশটা তুমি এই ঘন্টা 2 আগে পৌঁছাই দিয়ে আইছি ওনাকে বাড়ি, আমার গাড়িতে, এখানে আসলো, আপনারা নিয়ে আসলেন কেমনে? তা ওরা বললো যে ভাই মানে ওনারা সবাই আমার দিকে তাকায়, কেমন একটা অবাক চোখে তাকায় আছে আমার দিকে, এবং সবাই একে অপরের দিকে মানে কানে কানে কিরকম ফিসফিসে কথা বলছে, আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, যাক, তা একটা লোক আমার পাশে আসলো, এসে বললো যে ভাই এই রাস্তায় আপনি যেতে পারবেন না, এই রাস্তায় সমস্যা, আপনি যাবেন কোথায়? আমি বললাম যে ভাই আমি খুলনায় যাবো। তা লোকটা আমাকে বললো যে ভাই আপনি খুলনা যদি যেতে চান তাহলে পাশের একটা রাস্তা আছে, এই রাস্তাটা আপনার খুব তাড়াতাড়ি যেতে পারবেন, এই রাস্তা ধরে চলে যাবেন। আমি চিন্তা করবো তার তো অনেক হয়ে গেছে, তাহলে সহজ রাস্তা দিয়ে যাই, তাহলে আমার তো বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। আমি সহজ রাস্তা করে গেলাম। হঠাৎ কিছু দূর আসার পরে আমার কি করে আমার লুকিং গ্লাসে চোখ চলে গেল। দেখলাম যে ওই যে লোকগুলো দেখলাম যে কবর খুঁজতেছে, ওই লোকগুলোই আমাকে লম্বা দা নিয়ে আমাকে দাবড়াচ্ছে। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, আমি খুব স্পিডে গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে আমার পিছের সাথে একটা ঘায় লাগলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। পরের দিন আমি দেখলাম যে আমি একটা পারিবারিক কবরস্থানে শুয়ে আছি এবং আমার আজকে বাড়িতে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। তো সবাই আমাকে জিজ্ঞেস করলো যে বাবু কি হয়েছে তোমার? তো আমার রাত্রে যে ঘটনাটা থাকে তাদের সবাইকে বললাম। তো তারা সবাই বললো যে তুমি যেখানে শুয়ে আছো এখানে পারিবারিক একটা কবরখানা আছে, এবং রাত্রেবেলা আমাদের এখানে সন্ধ্যার পরে কেউ রাস্তায় হাঁটাচলা মানে কোনো জায়গায় যায় না, কারণ এখানে ওই এই পারিবারিক কবরখানা এছাড়া রাত্রেবেলা ওই বদজেন আছে, তারা এখানে ঘোরাফেরা করে। ওই সাধারণ মানুষ দেখলে ঠিক আছে অনেক ক্ষতি অথবা বিপদে ফেলায়, এজন্য ভয়তো আমরা কেউ এই সন্ধ্যার পর আমরা কেউ বাইরে বেরোই না। যাক, তারা এরপর আমাকে ট্রিটমেন্ট করালো এবং আমি কোন রকম সুস্থ হয়ে আমি বাড়ি চলে আসলাম। এরপর আমি প্রায় 1 সপ্তাহ অসুস্থ থাকি, পরে অনেক কবিরাজ ডাক্তার দেখায় অনেক কষ্টে আমি সুস্থ হয়েছি। এই ছিল আমার গল্প। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজকে সবাই স্টোরির প্রশংসা করছেন এবং ক্রেডিটটা আসলে আমি একেবারেই আফরান ভাইকে না দিয়ে পারছি না। তিনি চমৎকার স্টোরি নিয়ে এসছেন এবং সেকেন্ড যে স্টোরিটা সেই স্টোরিটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আফরান ভাইয়ের কাছ থেকে আফরান ভাইয়ের সেকেন্ড স্টোরি। আফরান ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে আবারও রাসেল ভাই বলছি যে আসলে আমার কিছুই কোনো ক্রেডিট নাই, সকল ক্রেডিট যারা সংগ্রহ করে দেন তাদেরকে। আমি হয়তো বা খুব কমই পরিশ্রম করি, ওরা আসলে পর্দার অন্তরালেই থেকে যায়, এই জন্য সকল ধন্যবাদটুকু ওদেরই প্রাপ্য। এবং আপনি আমাকে সুযোগ দেন আসার জন্য, এই জন্য আপনাকে স্পেশালি থ্যাংকস। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা। এটা তো ঘটনাটি রাসেল ভাই মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল। বর্তমানে কালুখালী রাজবাড়ীর উপজেলা একটি, কিন্তু এটা রাজবাড়ীর মানে হওয়া সর্বশেষ উপজেলা কালুখালী এবং সবচেয়ে ছোট একটি উপজেলা। কালুখালীতে অসংখ্য মানে ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে। আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি। স্পেশালি রাসেল ভাই কালুখালীর ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে ইসে যান কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা বা মানে ট্রাক, স্পেশালি ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন। যেমন
ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে, মানে চুল ছড়ানো, মাথার মাঝখানে সিঁদুর, এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে। এটা তার মানে সচরাচর হয়েই থাকে এবং সচরাচর সবাই হয়েই মোটামুটি থাকে। দেখেই থাকে। এখন যদি কোনো মানে যারা পরিবহন চালান, যদি কেউ শুনে থাকেন, ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, তারা ওই বিষয়গুলো তাহলে আমি চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি মানে চাইবো যে সেটা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রোবাস বা যেটাই হোক না কেন, বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা। আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো, আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আপনার ভাইয়ের কাছে। আসলে ভাই, এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। আচ্ছা। তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন, রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষি কাজ করেন। মানে দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট একটা সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষায় আর কি গাছি বলি আর কি। তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করব। ঘটনাটি আসলে অনেক আগের, 60-এর দশকের ঘটনা। এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে এই 63, 65, 66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা এটি, অনেক আগের ঘটনা এটা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছি ছিলেন, যে কাজটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, তো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে পড়তো, এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন। আচ্ছা। এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন। এটা ছিল তার পেশা। আচ্ছা, এইভাবেই তিনি তার জীবন, এইভাবে উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি, ডে লেবার আর কি, ডে লেবার হিসাবে বিভিন্ন জায়গায় উনি কৃষি কাজ করতেন। এটাই ছিল তার মানে পেশা। এখন আসলে ভাই, উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে, মানে শ্মশানের এলাকার মধ্যে না, কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে। তো প্রায় 15-20টা খেজুর গাছ। আচ্ছা। তো উনাকে বলেন যে খেজুর গাছগুলো মানে করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যায়, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের মানে দায়িত্ব অনেক বিষয়, তার জন্য অনেক বড় কিছু। তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নিয়ে উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাড়িগুলো লাগিয়ে রাখেন। রাসেল ভাই 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাড়িতেও রস নেই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু ছেলেপেলে থাকে যারা এরকম রাতের বেলা হাড়ি থেকে রস চুরি করে খায়, হয়তোবা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছের রস নেই। আচ্ছা। তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। তখন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ, রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো রস নেই। এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক, উনি তো এই কথা শুনবেন না। উনি কিন্তু প্রতিদিন ওই অর্ধেক রস বুঝে নেবেন তার কাছ থেকে, স্বাভাবিক। এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শেষে বললো যে ঠিক আছে, তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারার কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দিব, নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন রাসেল ভাই। উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে, উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখে ঠিক একই অবস্থা রাসেল ভাই। আচ্ছা। হাড়িতে রস নেই। উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে, তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাড়িতে ঢেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করেছেন যে না, আরো ভালো করে পাহারা দিতে হবে। আচ্ছা। পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নাই হাড়িতে। আচ্ছা।
তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল। তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে। আচ্ছা, তখন উনি চিন্তা করলেন যে এইবার আজকে চোর পেয়েছি, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে চলে দেখলেন যে ঠিক উনি যেটা আবসা একটা ছায়া হাড়ির থেকে রস খাচ্ছে। আচ্ছা, এবং উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি। তখন উনি তাকে বলছিলেন, কিন্তু উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আবছা ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আরেকটা গাছের মাথায় চলে গেল। আচ্ছা, তখন উনি আবার কিন্তু এটা থেকে ভয় পান নাই। কি এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রামাঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোন দুষ্ট প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ। উনি কোনো মানুষই মনে করেছেন। তো উনি যখনই যাই গাছের কাছে যান দেখেন যে সেই জিনিসটা লাভ দিয়ে আরেকটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন এক সময় দেখা গেল যে জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসছে। নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়। উনি কোন ধরনের কোন মানে চিন্তা ভাবনা ছাড়াই ওনার হাতের লাঠি দিয়ে মানে খুব জোরে একটা বাড়ি মারেন। আচ্ছা, ওই জিনিসটাকে বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসের চেহারাটা দেখতে পান রাসেল ভাই। চেহারাটা যেটা দেখেন সেটা হলো এই ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো এবং মাথাটা মানে মুখটা চোখা, মানে লম্বা হয়ে গেছে মুখটা। আচ্ছা, মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি। তো আরেকটা বিষয় হলো রাসেল ভাই, যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে তখন ওই জিনিসটা ওই জন্তুর মতো ওই জিনিসটা ঠিক মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে আর উনি আর কিছু দেখেন নাই। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন টিন হবে, এরকম কিছু চিন্তা করেছেন আর কি। তো যাই উনি আর কিছু চিন্তা করে মনে করছেন গেছে আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তীতে। তো উনিও খুশি, যাক অন্তত ধরা গেছে। উনি মালিককে বললেন এই ব্যাপার। রাসেল ভাই ওনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরে ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরের দিন। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা ওনার বলেছে আমার নাতিটা কোথায়, সামনে নিয়ে এসো, যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা হয়েছে রাসেল ভাই, তখন নাতিটা প্রচন্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে। আচ্ছা, এবং মাটিতে ছটফট শুরু করে দিয়েছে, কোনো কথা না ছটফট শুরু করেছে। এবং সবার চোখের সামনে রাসেল ভাই মানে ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়। সবাই বলে যে ওকে জিনে ধরেছে, কেউ বলে যে এরা রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছোড়াছুড়ি শুরু করে দেয়। এবং কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে। এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্ন ভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেন নাই, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা ঘটা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত, সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখতো যে ওই শিম্পাঞ্জির দেহের মতো, ওই ব্যক্তির মুখটা ওরকম লম্বা, এরকম দেখতো উনি। এরকম দেখে চিৎকার চেঁচামেচি করতো যে এই সাপ তুই আমার সামনে থেকে সরে যা এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজে খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করলো, যে একদম পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে রাতের বেলা পাগল, এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই। আমরা হ্যালুসিনেশন বলি, যেটাই বলি মানে মানে সায়েন্টিফিক ব্যাখ্যায়, যে অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানরমাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো রাতের বেলা মানে হুট করে ওনার মেয়ের, ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার বাচ্চা মেয়ের
যে ঘরে ঘুমায় থাকতো আর কি ছেলেমেয়েরা, সেখানে একটা খট করে শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান, তখন বলেন যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট ওজন কোথায় গেল? দরজা তো বন্ধ, ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তা তো ওয়াশরুম, ছোট মানুষ বাইরে গিয়ে তো ডাক দিয়ে যাবে, একা তো যাওয়ার সাহসই নেই, তবে দরজা বন্ধ সাথে সে কোথায় গেল? তখন রাসেল ভাই, এখন সবর মেয়ে তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখা বলে তাড়াতাড়ি তুমি খোঁজো এখন তোমার মেয়েকে। তখন রাসেল ভাই ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে এবং গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং ডেকে খোঁজা শুরু করে যে কোথায় আছে। রাসেল ভাই শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। তো রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেখানে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালী বা আমাদের রাজবাড়ী অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনো একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরো অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে ওই সবর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন সবর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা, রাতের বেলা এরকম কোন জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। যেমন আসলে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। এরকম 3 বার বলার পরে যদি সেটা না যায়, বুঝতে হবে যে সেটা প্রাণী, সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে, এবং সে যদি 3 বার বলার পরে যদি সে চলে যায় তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না। আসলে সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালিগালাজ করে এবং একটা সময় তাকে যখন গাছ থেকে নেমে আসছিল, নেমে আসার পর সে কিন্তু আঘাত করেছিল এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। তো এই জন্য আসলে ভাই রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি, কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আসলে ভাই তারপর ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন, উনি অনেকদিন বেঁচে ছিলেন, ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছেন। তো এইটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আফরান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার রাজবাড়ির সমস্ত যে ভৌতিক টিম আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা এত কষ্ট করে এখন যেটা করবো, আরো একটা ঘটনায় চলে যাব এবং এটি একটা ইমেইল, যে ইমেইলটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই এবং আশা করছি যে ইমেইলটা আপনাদের ভালো লাগবে। চেষ্টা করছি পড়ে শোনার মতো, যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাইয়া, আপনি সর্বদা ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি ব্যক্তিগত কারণে আমার নাম গোপন রাখার অনুরোধ করছি। আমি থাকি ফার্মগেট, ঢাকা। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না, তাই অনুরোধ করছি ঘটনাটি আপনি পড়ে শোনালে খুশি হব। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। এই প্রথমবার লিখছি, তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটে আমার চাচাতো বোনের সাথে, আমি তার মতো করেই বলছি। সাল 2012, মাস জুলাই, দিনটি ছিল রবিবার। আমি আর আমার হাজব্যান্ড ঢাকার একটি ব্যস্ততম স্থানে একটি বিল্ডিং এ নতুন শিফট হই। সঙ্গত কারণে নাম উল্লেখ করলাম না। আমার হাজব্যান্ড মুকিত একটি প্রাইভেট কোম্পানিতে জব করায় তাকে প্রায়শই রাতে লেট করে বাসায় ফিরতে হতো। সেদিনও তার অফিসে কাজের চাপ থাকায় সে অফিসে যায়। আমি আর আমার ছোট ভাই বাসায় সারাদিন নিজেরাই সব গোছানো শুরু করি। আমাদের একটি বেডরুম, সাথে বারান্দা, তার পাশে কিচেন রুম, আর কিচেনের পাশে ডাইনিং রুম ছিল। আর মেইন ডোর থেকে ঢুকেই হলো হল রুম বা ওপেন স্পেস। বিল্ডিং এর আশেপাশে অনেক বিল্ডিং আছে, কিন্তু একটি বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, তবে সেখানে কোনো কাজ চলছে না। সেটি আমার বেডরুমের পাশে। নতুন বাসায় উঠে সব ঠিকঠাক করতে করতে ক্লান্ত আমি সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি চারিদিক অন্ধকার। বুঝলাম কারেন্ট চলে গেছে, কিন্তু শব্দ এখনো আছে, এতটা তীব্র যে আমি ফোনের আলো জ্বেলেই
খুঁজতে শুরু করলাম এর উৎস। কেউ চাপা স্বরে গোঙালে যেমন আওয়াজ হয়, আওয়াজটা অনেকটা সেরকম। অন্ধকার হাতড়ে হাতড়ে আমার বেডরুমে গিয়ে উঠলাম। রুমের এক প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভাবলাম আমার ভাই। বললাম, কিরে তুই এই অন্ধকারে কি করছিস? ও কোনো উত্তর দিল না। আমি ওর কাছে যাব, তখনই ডোরবেলের শব্দ পেয়ে আমি মেন ডোর খুলতে চলে গেলাম। দেখি আমার হাজব্যান্ড এসেছে। এরপর চার্জার লাইট নিয়ে আমি আমার রুমে যাই। দেখি কেউ নেই। আমার হাজব্যান্ড আর আমার ভাই রিয়াদের সাথে অন্য রুমে কথা বলছে শুনতে পেলাম। ভাবলাম আমি দরজা খোলার ফাঁকে রিয়াদ অন্য রুমে চলে গেছে, কিন্তু তাহলে তো আমার সামনে থেকে যেতে হতো। যাই হোক, আমি কিছু না ভেবে মুকিতকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে তা আমরা তিনজন খেয়ে ঘুমোতে গেলাম যার যার রুমে। সকালে উঠে দেখলাম কিচেনে গত রাতের মুরগির মাংসের সব হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি দেখে অবাক হলাম, কারণ 5 তলায় থাকি, এখানে কোনো বিড়াল সাধারণত আসবে না। আমি কাউকে কিছু বললাম না। আসল ঘটনা ঘটল সেদিন সন্ধ্যায়। আমি কিচেনে রান্না করছিলাম, ঠিক তখন একটি কান্নার আওয়াজ পেলাম। আমার বেডরুমের দিকে যাই, গিয়ে দেখি পর্দার অর্ধ নির্মাণরত বিল্ডিং এর 6 তলায় আবছা অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। আর কিচেনে চলে গেলাম, আর তার একটু পরে আমার বেডরুম থেকে কর্মর শব্দ। আমি রুমে চলে গেলাম এবং যেটা দেখলাম সেটা দেখে আমার গা শিউরে উঠল। দেখলাম আমার রুমের মেঝেতে আমার ভাই রিয়াদ পড়ে আছে, আর তাকে কেউ খাবলে খাবলে খাচ্ছে। যে খাচ্ছিল সে আমার দিকে উল্টো হয়ে বসেছিল, তাই মুখ দেখতে পাইনি। এই দৃশ্য দেখার পর আমি ভয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে সিঁড়ি থেকে নামতে থাকি। তখন আমার ভাইয়ের সাথে আমার ধাক্কা লাগে। আমি ওকে দেখে আর কিছু মনে নেই। যখন আমি চোখ খুলি দেখি আমি আমার রুমে শুয়ে আছি। আমার পাশে আমার হাজবেন্ড মুকিত আর রিয়াদ ভাই। ওদের সব খুলে বলি। মুকিত বলল আমি সিঁড়িতে অজ্ঞান হয়ে যাওয়াতে রিয়াদ ওকে ফোন করে আর আশেপাশের লোক ডেকে আমাকে বাসায় নিয়ে আসে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো হয়তো, কিন্তু সেদিন রাতে আরো খারাপ কিছু আমার জন্য অপেক্ষা করছিল। রাতে আমার অনেক ঠান্ডা অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায়, অথচ তখন ছিল গরমের সময়। আমি সব সময় ডাইনিং রুমে লাইট অন করে ঘুমাই। সেই রাতে আলো কিছুটা কম থাকায় আমি বেডরুমের দরজার সামনেও পরে, এবং সেই আবছা আলোতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। দেখলাম একটি লোক খালি গায়ে ধুতি পরা, তার হাতে একটি ফাঁসির দড়ি। সে আমাকে ডাকছে হাত ইশারা দিয়ে। তার কপাল কাটা, সেখান থেকে রক্ত পড়ছে। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, একটুও নড়তে পারছি না। আমার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হলো না। এই লোকটি ক্রমশ আমার দিকে এগোতে থাকলো, খুঁড়িয়ে খুঁড়িয়ে। আমি এক বিন্দু নড়তে পারছি না। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। প্রচন্ড জোরে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে ঘুম ভেঙে দেখি গায়ে প্রচুর জ্বর। আমার হাতের কবজিতে আঙুলের হালকা ছাপ। মনে হয় কেউ আমাকে টেনে বা জোরে শক্ত করে ধরেছিল। মুকিত আমার চিৎকারে ঘুম থেকে উঠে দেখে আমি অজ্ঞান। আমার ভাই আর মুকিত সারা রাত জেগে থাকে। আমি নাকি কিছুক্ষণ পরপর গোঙাচ্ছিলাম। সকালে আমার ঘুম ভাঙার পর এলাকার হুজুরকে আনা হয়। তিনি আমাকে পানি পড়া ও তাবিজ দিয়ে যান আর বলেন পাশের বিল্ডিং এর কাজ 9 বছর ধরে বন্ধ। ওই বিল্ডিং এর মালিক নারায়ণ চন্দ্র লোনের টাকা পরিশোধ করতে না পেরায় এক রাতে 6 তলায় ফাঁস নেন, আর তখন থেকে খালি গায়ে শুধু ধুতি পরা ছিলেন তিনি। তারপর নাকি প্রায়শই মানুষ গভীর রাতে কান্নার আওয়াজ শুনতে পেত। কেউ কেউ দেখেছেও ধুতি পরা আর খালি গায়ে কে যেন হাঁটছে 6 তলায়। এরপর আমরা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেই। তবে অন্যত্র যাওয়ার আগ অবধি আমি আর কিছু দেখিনি। মাঝে মাঝে গোঙানোর শব্দ পেলেও আমি আর ওই বিল্ডিং এর দিকে তাকাতাম না। সন্ধ্যায় আর রাতে কখনো একা থাকিনি। 9-10 দিনের মধ্যেই নতুন বাসা পেয়ে সেখানে চলে যাই। আমার হাতের হালকা ছাপের দাগটাও ছিল না আর। এরপর আমি আর কখনো কিছু দেখিনি বা শুনিনি। এই ছিল আমার বোনের ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে আমি শামীম। আমার গ্রামের নাম তালসার। আজ যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের পাশে সাবদারপুর নামক একটি গ্রামে। তো গ্রামটিতে বেশিরভাগ মানুষই কৃষিজীবী। তো নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি
তার সাথে মাত্র কয়েক মাস আগে এই ঘটনাটি ঘটে গেছে। তো লোকটি ওই গ্রামের স্বনামধন্য চাষী, তার আবাদি অনাবাদি অনেক জমি আছে। তো এই সাবদারপুর রেল স্টেশনের পাশে তার কিছু অনাবাদি জমি ছিল। তো তার ইচ্ছে জাগলো যে সেখানে সে পেয়ারা বাগান করবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সে ওই জায়গায় উন্নত জাতের চারা রোপণ করলো। তারপর তার কাটার বেড়া দেওয়া হলো, একটি ছোট্ট মাচা তৈরি করে ছাউনি দেওয়া হলো ওখান থেকে পাহারা দেওয়ার জন্য। তো এইরকম ভাবে সব ঠিকঠাক করে অপেক্ষা করা হলো পেয়ারা ধরার। তো 4-5 মাস কেটে গেছে, ছোট ছোট ফুল ফল আস্তে আস্তে পেয়ারা ধরা শুরু হলো। তো যারা মোটামুটি পেয়ারা জানেন এই চাষ সম্পর্কে, পেয়ারাটি পলিথিন দিয়ে মুড়ে দিতে হয়, তা না হলে পোকা লেগে যায়। তো সমস্যা শুরু হলো তখন থেকে, যখন সেই চাষি ওই পেয়ারাগুলিকে পলিথিন দিয়ে মুড়ে রেখে চলে আসতেন, তারপরে পরে যে আর সেই পেয়ারাটি আর খুঁজে পেতেন না। তো এটা কেমন ব্যাপার, পেয়ারাটি হারিয়ে যেত। প্রথম প্রথম চাষি খুব একটা কিছু বুঝতে পারেননি। তারপরে একটা সময় নোটিশ করলেন যে পেয়ারাগুলি আর থাকছে না, যেগুলি সে ওই পলিথিন দিয়ে মুড়ে রেখে চলে যাচ্ছে সেই পেয়ারাগুলি হারিয়ে যাচ্ছে। এটা বড় অদ্ভুত সমস্যা। তারপরে সে ওই ভাবলেন যে এটা পাহারা দিতে হবে, আসলে কোনো চোর হয়তো বা এটা করছে, এই চোরকে আমার ধরতে হবে। তো তিনি সেই মোতাবেক পাহারার ব্যবস্থা করলেন। প্রথম দিকে তিনি দিনের বেলা পাহারা দিতেন, কিন্তু রাতে দিতেন না। তো এই অবস্থা হওয়ার পরে সে রাত্রেও পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। তো রাতে টর্চ লাইট নিয়ে বসে থাকতেন। 4-5 দিন 6 দিন কেটে যায়, কোন চোরের হদিশ সে পায় না, অথচ পেয়ারাও থাকে না, প্রতিদিন পেয়ারা হারিয়ে যায়। তো এই বিষয়টি সে তার যে পাশে যারা আছে তাদের সাথে এই বিষয়টি আলোচনা করলেন যে এরকম এরকম হচ্ছে। তো আর যারা পেয়ারা চাষী আছে তারা বললেন যে না, আমাদের তো এরকম হচ্ছে না, আমাদের পেয়ারা কখনোই চুরি হয় না। তো তারা সিদ্ধান্ত দিলেন যে তাহলে এই জমি থেকে যখন পেয়ারাটি চুরি হচ্ছে তখন এই চোরটিকে ধরার দরকার। তো এই যে পেয়ারা চাষী যারা আছেন তারা সবাই মিলে এই জমিতে এসে তারা ওই চোরটি ধরার জন্য পাহারা দিতে লাগলেন। তো রাত্রে পাহারা দেয় সবাই মিলে 5-6 জন। এইভাবে পাহারা দিতে দিতে 8-10 দিন 15 দিন হয়ে গেল, কিন্তু কোনো চোরও আসে না, আবার পেয়ারাও থাকে না। তো একদিন 5-6 জন মিলে ওখানে বসে বসে পাহারা দিচ্ছে, কথাবার্তা বলছে। তো একজন হঠাৎ করে দেখতে পেল যে 2 জন মূর্তির মতো আকৃতি মাটি থেকে বেশ কিছুটা উপর দিয়ে ওই পেয়ারা বাগানের ভিতরে প্রবেশ করছে। তো তাদের গায়ে চাঁদের আলোর যে রিফ্লেকশন ওটা দেখতে পাচ্ছে। তো সেই লোক চিৎকার করে বলল, ওই যে চোর চোর। তো বাকিরা সেই দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে কিছু একটা গেল, কিন্তু কি গেল সেটা ভালো করে বুঝতে পারলো না। তারা ওখান থেকে লাইট মেরে ওই জিনিসটার দিকে গেল, যে সেখানে আর কিছু পেল না, নিরাশে ফিরে আসলো। বেশ একটু ভয় ভয়ও লাগলো। তারপর একটা সময় সকাল হলো, সকালবেলা যে জিনিসটা দেখলো সেটা আরোই অদ্ভুত। দেখলো পেয়ারা আছে, কিন্তু প্রত্যেক পেয়ারাতে একটু কামড় বসানো। তো এই জিনিসটা দেখার পরে একটু ভয় পেল। তারপরে ওরা ওখানে আর থাকলো না। তো ওখান থেকে যেয়ে সে যে চাষি যার জমি, সে গ্রামের বেশ যারা জ্ঞানী গুণী আছে তাদের কাছে এই বিষয়টি বললেন। বলবার পরে খুব একটা উপকার হলো না, কোনো সমাধান মিলল না। তারপরে একটা তান্ত্রিক বাবা আছে, সেই গ্রামে তিনি গেলেন। যাওয়ার পরে তান্ত্রিক বাবাকে সবকিছু বলার পরে তান্ত্রিক বাবা ওই জায়গাতে এসে পরিদর্শন করে বলল যে এখানে তো অনেক সমস্যা আছে, তো সমস্যা ঠিক করা যাবে, কিন্তু কিছু জিনিস আমাকে এনে দিতে হবে এবং সেটা তোকে এনে দিতে হবে, সেই চাষিকে বললেন। তো সে চাষি তার শর্তে রাজি হলো। রাজি হবার পরে সে শর্ত দিয়েছিল যে ওই শ্মশান থেকে একটু ছাই এবং আরো বেশ কিছু জিনিস, এইসব দ্রব্য এনে দিতে হবে, দিলে সে এইটার সমাধান মিলতে পারবে। তো গেল, একদিন সে শ্মশানে গেল। যাবার পরে শ্মশান থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করলো, করে সে উঠে আসছে। এই সময় হঠাৎ করে 2 মানুষ তার সামনে। তো এই 2 মানুষ বসে আছে চুপচাপ একটি লাশকে সামনে রেখে। তো তাদের দিকে লাইট মারলো, কিন্তু শর্ত দেওয়া ছিল যে কারোর সাথে কোনো কথা না বলতে। তো লাইট মারলো ঠিকই, কিন্তু কোনো কথা বললো না। তো এবার চলে আসলো বাড়িতে, এসে সেই তান্ত্রিককে সেই জিনিসগুলো দিল। দেবার পরে সে তান্ত্রিক সেই জিনিসগুলোকে একটি মন্ডে তৈরি করে এই মন্ডটি তার ওই বাগানে পুঁতে রেখে দিতে বললেন। তো সেই চাষি ভাই সে তার ওই বাগানে সেই মন্ড পুঁতে দিল, দিয়ে সে বাড়িতে এসে একটু রেস্ট করলো। সন্ধ্যাবেলায় চিন্তা করলো যে যাই আমার বাগান থেকে একটু ঘুরিয়ে আসি, দেখি কি অবস্থা। তো সন্ধ্যার সময় সে চাষি তার বাগানে যে দরজা খুলতেই যা দেখলো তাতে আর কোনো সন্দেহ থাকলো না, এবার হয়তো আর তার রক্ষা নেই। সে দেখলো 2 জন ব্যক্তি, সেই তারাই যাদেরকে সে শ্মশানে দেখেছিল, তার দিকে প্রচন্ড গতিতে ছুটে আসছে। কিছু ভাবার আগেই তার সামনে এসে বলল
তুই আমাদের থাকার জায়গা নষ্ট করেছিস কেন? এই কথাটি শোনার পরে প্রচন্ড ভয়ে সে তার বাগান থেকে দৌড়ে বাজারের দিকে চলে গেল। বাজারে যে একটি দোকানের সামনে সে পড়ে গেল। তারপরে তারা ওখানে যারা ছিল সবাই মিলে ধরে তাকে পানি টানি দিয়ে জ্ঞান ফিরিয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সবকিছু শুনলো। শোনার পরে বেশ সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হবার পরে সে আর কোন রকমই সুস্থ হচ্ছিল না। অনেক ডাক্তার, কবিরাজ বা যা যা আছে গ্রামে সবকিছুই দেখানো হলো তাকে। তো কোনোভাবেই আর তার আর সুস্থতা আর কোন রকমই সম্ভব নয়। তো তারপরে একসময় সেই তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়া হলো। তান্ত্রিক বাবা বললেন যে আসলে এটা তো বেশ সমস্যা, এখানে পেয়ারা বাগান করা যাবে না। তো ওই পেয়ারা বাগানটি কেটে ফেলার নির্দেশ দেওয়া হলো এবং ওই যে পিণ্ডমণ্ডগুলো পোতা হয়েছিল ওগুলো সেই চাষিকে দিয়ে আবার শ্মশানে রেখে আসা হলো। তারপরে মোটামুটি সেই চাষি ব্যক্তি সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, তার জ্বরটা সেরে গেল, এখন সে সুস্থ আছে। তবে সেই পেয়ারা বাগানটা এখন একদম খাকা করছে। মোটামুটি যারা এই সাবদারপুর এলাকাবাসী আশপাশে যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গার কথা বলছি। তো ট্রেনে যেতে গেলেও দেখা যায় পেয়ারা বাগানটা একদম ফাঁকা পড়ে আছে। তো মোটামুটি এটাই ঘটনা। অনেকে ওখানে ওই জমিকে ভৌতুড়ে জমি বলছে, যারা আশপাশে আছে তারা ওখানে খেলাধুলাও করতে যায় না, ওটাও হয়ে পড়ে আছে। তো এর সঠিক কারণ এখনো জানা যায়নি কি কারণে এটা হচ্ছে। তবে এটাই ছিল ঘটনা। ঘটনাটি শোনার জন্য ভূত এফএমের সকল শ্রোতাদের ধন্যবাদ। ধন্যবাদ ভূত এফএম। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। থেকে চলে যাই ঘটনায়। তো এই ঘটনাটাও একটা বাড়ি কেন্দ্রিক, পুরান ঢাকার। তো শুরু করছে একটা বিয়ের অনুষ্ঠান থেকে। একটা ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আমাদের। তো আমাদের হলুদ গুলো না আমরা প্রায় ম্যাক্সিমাম বাসার ছাদে করে থাকি। তো বাসার ছাদের 5 তলা 6 তলা ছিল আন্ডার কনস্ট্রাকশন। তো 6 তলার মধ্যেই আপনার প্যান্ডেল করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো অনুষ্ঠানে বাইরে থেকে আমাদের কিছু গেস্ট এসেছিল। আপুরা 3-4টা আপু ছিল, আপুরা শাড়ি টাড়ি পরা। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই সবার মতো নিচে নেমে যাচ্ছে। কিছু ছোট ভাইরা আর 5 তলাতে বসে আড্ডা দিচ্ছিল 4টা দিয়ে। হঠাৎ করে ওরা লক্ষ্য করলো যে 5 তলা সিঁড়ি কোটা ক্রস করে 6 তলায় 1-2জন উঠে যাচ্ছে। পুরা চেহারা দেখেনি, জাস্ট শাড়ির পিছনের সাইডে যে পার্টটা থাকে বাতাসে উড়লে যতটুকু দেখা যায় ততটুকু দেখেছে। তো ছোট ভাইদের মধ্যে একজন বললো, দাঁড়া আমি একটু কথা বলে আসি ওনাদের সাথে। তো যেই বলা ওই যাওয়া, তো দৌড়ায় গেছে। যাওয়ার পরে আর বাকি যে 3-4 জন ছিল চেয়ারে বসা, ওরা খালি একটা সাউন্ড পেল চিৎকারের সাউন্ড। একজন চিৎকার করে পড়ে গেছে। সবাই মিলে ওর কাছে গেল, ধরাধরি করে পানি টানি ছিটায়। যখন ওর জ্ঞান ফিরলো তখন বলে, কি হয়েছে তুমি এরকম যা চিৎকার দিলা কেন? বাকি 3-4 জন দেখেছে যে শাড়ির পাটটা যে উপরে উঠছে কেউ। তো ছাদে তো ওরা দৌড়া যায়, কারো পায় নেই। আর যখন দেখে যে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে তখনও বুঝছে ওটা প্যারানর্মাল। জিজ্ঞেস করার পরে ওই লোক বলতেছে যে আমি গেছি, যা বলতেছি আপনারা কে কে ছাদে উঠেছেন কজন? তো যখনই এতটুকু বলছে, যিনি ছিল উনি ওইভাবে ঘুরেছিল, কিন্তু পুরা মাথাটা একটা মানুষের ঘাড় যদি পুরাটা ঘুরে যায়, রোটেট করা যেরকম লাগে, হঠাৎ করে খালি রোটেট করে ওনার দিকে তাকাইছে। এতটুকু দেখার পর লোকটা সহ্য করতে পারেনি, ওইখানেই উনি ফেইন্ট হয়ে যায়। তো এই বাসায় এরকম আরো অনেক কাহিনী আছে। ওই বাসায় অনেকে বলে পুড়ি আছে। তো ওই বাসারই আরেকটা ফ্লোরের আমাদের আরেকটা ভাই থাকতো, ভাইটার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। ও ঘুমায় আছে। তো হঠাৎ করে ওর গার্লফ্রেন্ড স্বপ্নে দেখলো যে কে জানি ওর বয়ফ্রেন্ডকে জবাই দিতেছে। এন্ড ইট ওয়াজ সো রিয়েল, মানে এমন মনে হচ্ছিল না যে স্বপ্ন দেখছে। তো মেয়েটা হুড়মুড় করে কান্না করে বাসায় গেল। বাসায় যে ছেলের গেট নক করতেছে, অনেকক্ষণ ধরে নক করছে, গেট খুলে না। মেয়ে আরো ভয় পেয়ে গেল। যার পর ফ্রেন্ডসদের কল করলো যে দেখো তোমাদের ফ্রেন্ড তো এরকম দেখছি আমি স্বপ্নে, গেট খুলতেছে না। তোর ফ্রেন্ডরা সামহাও আসার পরে কোনো মতে দরজা খোলার পরে ওই ছেলে যখন ঘুম থেকে উঠে, জানি নিয়ে স্বপ্ন দেখছে, ওই ছেলে ঘুম থেকে উঠে কারো কিছু না বলে হুড়মুড়ে কান্না শুরু। অনেকক্ষণ কান্না করার পর কি হয়েছে জিজ্ঞেস করার পর বলে, আমি স্বপ্ন দেখলাম যে আমারে একটা হুজুরের মতো লোক চাপ দাঁড়িয়ালা মাথা টুপি পরে আমারে জবাই দিতেছে।
তো এটা কিভাবে কোইন্সিডেন্টটা কিভাবে মিললো, গার্লফ্রেন্ড যে স্বপ্ন দেখে বাসায় আসলো, ওই ছেলে ওই স্বপ্ন দেখে উঠে কান্না করতেছে। তো সবাই নোটিস করলো ওই ছেলেটার গলায় পাতলা একটা দাগ, মানে কেউ যদি ধারালো কোনো কিছু আমাদের গলায় রেখে চাপায় দেয়, যতটুকু কাটবে ততটুকু। তো ওই বাসার আরেকটা ঘটনা আছে ওই ছেলেরই। তো ওই ছেলে গার্লফ্রেন্ডের সাথে কি প্রবলেম নাকি ছাদে উঠেছে, সুইসাইড করবে, মারাই যাবে, এই করবে না। তার ফ্রেন্ডের ফোন দিয়ে বলতেছে এরকম এরকম আমি থাকবো না, সুইসাইড করবো। তো ওই ফ্রেন্ডটা দৌড়ায় গেছে, আসার পর ওই ফ্রেন্ডটা দেখা বলে কি রে তুই না, মানে খুবই নর্মাল ছিল, ফোনে যেরকম ছিল সামনে সামনে এরকম ছিলই না। তো বলে কি হয়েছে, তখন বলতেছে যে একটা আপু আমার হাত ধরে আমারে নিয়ে সাদে ট্যাঙ্কির সামনে চলে গেছে, তারপর আমার কিছু মনে নাই। আপুর আমি এখনো খুঁজতেছি, আপু কই গেল, ওই ঠিক রেড শাড়ি পরা আপুটা। তো ওই বাসা অনেকেই দেখেছে, ওই বাসার ট্যাঙ্কির উপরে একজন বসে থাকে, পা ঝুলায় মাঝে 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 উকি দেয়। তো মুরব্বীরা বলে ওই বাসার ছাদে পড়ি আছে। এখন উনি কারো ক্ষতি করার জন্য ওই বাসায় আছে না আমার ওদের বাসার মানুষের উপকার করার জন্য, এটা এখনো মিস্ট্রি। এই ছিল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং কষ্ট করে আসার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আলী হাসান রুবেল, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার গছিহাটা গ্রামে, আর বর্তমানে আমি ইরাকের কুর্দিস্তানে থাকি। যাই হোক, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, জানি না এটা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা। যাই হোক, আমি আমার ঘটনায় যাই। ঘটনাটা ছিল আপনার 2004 সালের বন্যা চলাকালীন সময়, আর ঘটনাটা ঘটে আপনার কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায়। তো নিকলি উপজেলায় এমন কিছু গ্রাম ছিল যে গ্রামগুলোতে আপনার বন্যা চলাকালীন সময় কেউ যদি মারা যেত, তো লাশগুলা দাফন করার মতো ব্যবস্থা ছিল না। তো এই সময় কেউ যদি মারা যেত তাহলে নৌকায় ভাসিয়ে দেওয়া হতো, আর পাশের এই লাশের পাশে কাগজে লেগে দেওয়া হতো যাতে লাশটাকে দাফনের ব্যবস্থা করা হয়। তো একদিন এমনই একটা লাশ আসছে আপনার মহরকোনা নামের একটা গ্রামে। তো ওই গ্রামের সবাই লাশটাকে নৌকা থেকে তুলে এনে দেখে যে কাগজ এরকম লেখা যাতে লাশটাকে জানাজা পরে দাফন করানো হয়। সবাই লাশটাকে জানাজা পরে গোসল টোসল করে জানাজা পরে তারপর লাশটাকে দাফন করে। দাফন করানোর পর যে কবরে দাফন করা হয়, ওই কবরে আপনার একজন লোক পাহারার দায়িত্বে থাকতো। উনি লাশ গোসল করাতো আর কবরস্থান পাহারার দায়িত্বে থাকতো। আর ওনার থাকার ঘরটা ছিল আপনার কবরস্থানের পাশেই, এক সাইডে ছিল। তো উনি যেদিন লাশটাকে আপনার দাফন করে, ওই দিন রাত আনুমানিক 12টা বা 1টার দিকে উনি দেখতে পায় যে নতুন যে কবরটার মধ্যে লাশটাকে দাফন করা হয়েছে, ওই কবরের পাশে সাদা কাফনে মোড়ানো একটা কিছু পড়ে আছে। প্রায় তখন রাত 1টার মতো বাজে। উনি কি করে লাইট দিয়ে দেখে, দূর থেকে দেখে কবরস্থানের ভিতরে যায়, গিয়ে দেখতে যায় যে জিনিসটা কি। তো উনি কবরস্থানের পাশে গিয়ে দেখে যে আজকে যে সন্ধ্যাবেলা যে লাশটাকে দাফন করা হয়েছে, সেম লাশটা কবরস্থানের এক সাইডে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার কবরস্থানের কোনো মাটি খোঁড়া হয়নি। যদি কেউ লাশটাকে চুরি করে বা লাশটা আপনার কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তো কবরস্থানের আপনার কবরের যে উপরের মাটিগুলা ওইগুলা সরানো থাকবে, কিন্তু এমন কিছুই ছিল না। এটা দেখে উনি অনেক আশ্চর্য হয়। তারপর আপনার পাশে যে মসজিদ ছিল, এই মসজিদে যায়, মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। ইমাম সাহেব, এলাকার মানুষ আসে, সবাই এসে দেখে এই ঘটনা দেখার পর আপনার সবাই তো অনেক আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলে ঠিক আছে, কবরটা খোঁড়ো। তারপর উনি কবরটা আবার খোঁড়ার পর দেখে যে কবরের ভিতরে কোনো লাশ নেই। তারপর ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, লাশটাকে আবার দাফন এই কবরের দিয়ে মাটি দাও। তো আবার কবর দেওয়া হয় লাশটাকে। দেওয়ার পর আপনার ওই দিন সবাই চলে যায়, এই দিন আর কোনো কিছু হয় না। পরের দিন রাতে এই যে লোকটা কবরস্থান পাহারা দায়িত্বে থাকতো, উনি আপনার স্বপ্নে দেখতে পায় যে 2জন জুব্বা পরা লোক এসে কবরস্থান থেকে লাশটাকে উঠিয়ে মাটি এই কবরস্থানের এক সাইডে রেখে চলে যায়। তো উনি স্বপ্ন দেখে আর ওনাকে বলে যে এই লাশটাকে যেন এই কবরে দাফন না করা হয়, কারণ এখানে আগে থেকে একটা কবর ছিল। এই কবরটা ছিল আপনার একজন খুব পরহেজগার একজন মানুষের। আর যে লাশটাকে এই কবরের উপরে মাটি কবর দেওয়া হয়েছে, ওই লাশটা ছিল আপনার একটা আত্মহত্যা করা লাশ, যেটা কিনা এলাকার কেউ জানতো না। তো এই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায় সাথে সাথে। তখন প্রায় শেষ রাতের দিকে ওনার ঘুম ভাঙার পর উনি যায়, গিয়ে আবার লাইট টিপ দিয়ে দেখে যে না, সেম অবস্থা, আগের মতো অবস্থা, এক সাইডে লাশ পড়ে আছে। তারপর উনি কি করে যে ভয়ে আর কাছে যায় না। তারপর
ফজরের আজান পড়ে, আজান পড়ার পর আপনার উনি হুজুরের কাছে যায়, হুজুরে ডেকে আনে, এলাকার মানুষরা ডেকে আনে, আনার পর সবকিছু খুলে বলে যে আমি তো রাতে এরকম স্বপ্ন দেখছি আর স্বপ্নে আমার এরকম এরকম কথা বলছে। তো সবাই তো শুনে খুব আশ্চর্য হয়ে যায়, আর সবাই বলে ঠিক আছে। হুজুরকে বলে হুজুর এটা কি করা যায়, আপনি একটা সলিউশন বের করে দেন। তারপর হুজুর বলে যে ঠিক আছে, এটা এই আবার নতুন কবর খুঁড়ে এটাকে দাফন করা হয়, কিন্তু এই কবর উপরে যেন আর দাফন না করা হয়। তারপর হুজুরের কথা মতো আবার নতুন জায়গায় কবর করা হয়, করে ওই দিন আবার নতুন করে এটাকে কবর দেওয়া হয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল আমার ঘটনা। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তন্নি, আমি সিলেটের একটা প্রাইভেট মেডিকেলে পড়ি, 4th ইয়ারে। তো ঘটনাটা ছিল হচ্ছে গিয়ে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন ঘটনা ছিল এরকম যে আমি স্যারের কাছে পড়তেছিলাম বাসায়, এন্ড আমার বাসায় সবাই চলে গেছিল একটা বিয়েতে এক্সেপ্ট আমি। আর আমার বাসায় একটা মেড ছিল, মেডটা রান্না করতেছিল রান্নাঘরে, এন্ড আমাদের বাসাটা অনেক লম্বা, মানে অনেক লম্বা টাইপের বাসা, অনেক পুরানো দিনের বাসা। সো একটু অনেক লম্বা বারান্দা নিয়ে বা আসাম প্যাটার্নের যে বাসাগুলো থাকে ওই রকম। তো স্যার কাছে পড়া শেষ, আমি যখন রুমে ব্যাক করি তখনও আমার বাসায় কোনো মেম্বারই আসেনি, শুধু আমি ছিলাম আর ওই মেয়েটা ছিল বাসায়। তো আমি আমাদের রুমে আমার বই খাতাগুলো টেবিলে রাখি, তখন দেখি যে আমারই মতো, একদমই আমার মতো দেখতে একটা মেয়ে, মানে আমারই আরেকটা ড্রেস পরে সে মানে বিছানার মধ্যে বসে আছে জাস্ট একটা কর্নারে। এন্ড আমি যখন তাকাইছি তখন সে আমার দিকে তাকাইছে, এন্ড শি জাস্ট স্মাইলড। এন্ড আমি মনে করছিলাম এটা মনের ভুল হয়তো বা যাই হোক না কেন, আমি মানে খুব অবাক হয়ে গেছিলাম দেখে, বা আমি কিছু বলতেছিলাম না। তো আমি প্রচন্ড অপ্রস্তুত ছিলাম ওই মোমেন্টটা। জাস্ট আমি বইটা রেখে আমি একটা দৌড় দিয়ে আমি জাস্ট মেয়েটার কাছে চলে যাই। তারপর আমি এই ধরনের কোনো কিছু ফেস করি নেই কয়েক বছর পর দুর্গাপূজার টাইমে, লাইক 2018-এর ঘটনা, সেপ্টেম্বরে। তো সবাই রাজার বাসায় চলে যায়, নিচের তলায় জাস্ট আমি, আমার পাশের রুমে একজন আর তার পাশের রুমে একজন, মানে তিনজন মনে হয় আমরা ছিলাম, কিন্তু সেপারেট রুমে। আমি আমার রুমে একাই ছিলাম। তো একদিন রাত্রে আমি পড়ছিলাম, পড়ার পর 2টা থেকে 3টার মধ্যে আমি ঘুমিয়ে যাই। তো ঠিক ফজরের আজানের ঠিক কিছুক্ষণ আগে আমি হঠাৎ করে ঘুম ভেঙে ওঠার পর আমি দেখি যে আমার রুমের ফ্যান থেকে আমার লাশ আমার সামনে ঝুলছে। সেটা আমার লাশ আমার সামনে ঝুলছে, আমি কি বলবো, আমি কি করবো আমি জানি না ওই মোমেন্টে। তো আমারই একটা ওড়না দিয়ে পেঁচানো গলায় আমার লাশ আমার সামনে ঝুলছে। দ্য থিং ইজ দ্যাট আমি আমার কাছে আমি যত মন্ত্র জানি, আমি সব মন্ত্র একটা একটা করে বলা শুরু করি। এন্ড ঠিক যখন আমি আমার মন্ত্রগুলা শেষ করি, 108 বার আমার জব হয়ে যায়, ঠিক তখন আজানটা দেয়। এন্ড ওই আস্তে আস্তে মন্ত্র করা শুরু করার সাথে সাথে ওই জিনিসটি টিক করে মিলানো শুরু করে, এবং যখন আজানটা স্টার্ট হয় তখন টোটালি জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। ওই জিনিসটা আমি দেখি নাই। আমার গলায় কিছু তাবিজ থাকে এন্ড কিছু স্টোন থাকে, যেগুলো হচ্ছে গিয়ে হরোস্কোপের জন্য দেওয়া হয়েছে। ওইগুলা আমি পড়ি সবসময়। ওই দিন আমি কোনো একটা রিজনে খুলে রাখছিলাম, খুলে আমি ঘুমায় গেছিলাম, এন্ড ওঠার পর আমি এই জিনিসগুলা দেখি। তো যাই হোক, আমি তাবিজ গুলা বা ওইগুলো আর কখনোই খুলি নাই। সো আমি আর এই পর্যন্ত এগুলো কখনো কিছু ফেস করি নাই। আর আমি যেহেতু মেডিকেলে পড়ি, এখানে অ্যাকচুয়ালি সবাই আমরা এইসব ব্যাপারে কখনোই বিশ্বাস করি না, বা ওই স্লিপ উইথ বোনস এন্ড এভরিথিং, লাইক আমরা স্কেলেটলস নিয়ে ঘুমাই বা ব্লা ব্লা ব্লা। আমি যা যা দেখছি, আমি যা এক্সপিরিয়েন্স করছি সম্পূর্ণ একটি সত্য ঘটনা। আর আমি অ্যাকচুয়ালি এরপরে আমি সাইকিয়াট্রিস্টও দেখাইছিলাম আমাদের কলেজে, যে ইফ ইটস সামথিং এলস, এন্ড উনি অ্যাকচুয়ালি আমার কোন ধরনের কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কারণ সাইকোলজিক্যাল ব্যাখ্যা একটাই হতে পারে যে হয়তো আমি একা ছিলাম, কোনো কারণে ভয় পাইছিলাম, বা কোনো একটা হরর মুভি দেখছি, বা এর জন্য কিছু একটা বসছে আমার মাথায়। বাট আমি কখনোই হরর মুভি দেখি না বা এই ধরনের কোনো কিছু চিন্তা করি না। তো যাই হোক, এখানে আমি আমার ঘটনা শেষ করছি, এবং আশা করছি যে এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি কনফার্ম হয়ে নিয়েছিলাম, আমি আরো একবার ইমেইল করেছি যে এই ঘটনাটি কতটুকু সত্য।
সেটা জানানোর জন্য। তো আমরা এরকম যাচাই বাছাই করেই নেই প্রতিটি ঘটনা। তারপরে ওই যে শুরুতেই বললাম যে বিশ্বাস করা বা না করা কমপ্লিটলি আপনার ব্যাপার, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি নাম প্রকাশ করতে ইচ্ছুক না। আমি রাব্বি, বাসা ঢাকার মগবাজারে। আমার ফোন নাম্বার, তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন। স্টুডিওতে এসে এক্সপেরিয়েন্স শেয়ার করার মতো সময় হবে না আমার, তাই অনুরোধ করছি ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমার ঘটনাটি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। জেলা বরিশাল, বাকেরগঞ্জ থানাধীন কবাই ইউনিয়নের একটি গ্রাম শিয়ালখুনি। এই গ্রামের হাই স্কুলের আশপাশেই একটা বড় গোষ্ঠী বা বাড়ি আছে। এরা আমার আত্মীয় হয় সম্পর্কে। তো আমার এক আত্মীয় বরিশালেই ছিলেন এবং আমরাও বরিশালেই ছিলাম। আমার এক আত্মীয় যেহেতু বরিশালে আছি, তিনি মারা যান কোনো কারণবশত, এবং যেহেতু বরিশালে আছি তার লাশ মানে সে হচ্ছে আত্মীয় হচ্ছে চাচা বা মামা, এরকম চাচা প্লাস মামা এরকম ব্র্যাকেটে লেখা। আজ থেকে 3-4 বছর আগে মারা যান। তখন কোনো কারণবশত আমি এবং আমার মা বরিশালেই ছিলাম। যেহেতু বরিশালেই আছি, তার লাশ না দেখতে গেলেই নয়। সামাজিকতা রক্ষার্থে আমি আর আমার মা সে বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমরা ছেলে ও পুরুষ মানুষ সবাই বাড়ির ভেতরের উঠোনেই বসেছিলাম, আর বাড়ির ভেতরে সব মহিলারা অবস্থান করছিল। তার লাশ বাড়ির বাইরে এনে উঠোনের এক কোণায় গোসল করানো হচ্ছে, খাটিয়া তৈরি হচ্ছে, কিন্তু তার পাশে আরো একটা খাটিয়া করা হচ্ছিল। আমি কিছুই বুঝছিলাম না। আর আমাদের বরিশালে খুব বেশি একটা যাওয়া হয় না বলেই সেখানকার কাউকে তেমন ভাবে চিনি না, যদিও রক্তের আত্মীয়। এসব দেখে জিজ্ঞাসাও করতে পারিনি। কে কিভাবে ভেবে বসে কে জানে। পরক্ষণে ভেবেছিলাম কোন মহিলাও মারা গিয়েছে হয়তো, যার জন্য লাশ বাইরে আননি, বাড়ির ভেতরেই লাশ রেখেছে। গ্রামের লোকজন আর আবার হাদিসের নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। পুরুষের লাশ তারপর তার স্ত্রী দেখে না, আবার স্ত্রী জাতির লাশ সব পুরুষ দেখতে পায় না। আমি সেই ভাবনা মাথায় নিয়ে বসেছিলাম, আর এটা ভাবাই স্বাভাবিক ছিল। এরপর লাশ প্রস্তুত হয়ে গেলে জোহরের আজান আমরা শুনতে পাই। সবাই নামাজ পড়ে এসে জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন নোটিস করি যে সেখানে মাত্র একটা লাশের জানাজার প্রস্তুতি চলছে। অন্য খাটিয়া কাফনের ওপর সেটার কি হলো মনে খটকা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানাজা না পড়ে অন্য খাটিয়ার কাছে যাই, গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। সবকিছুই সে বেশ স্বাভাবিক ছিল। ওইদিকে জানাজাও শেষ। জানাজা শেষে একটি মাত্র লাশের খাটিয়া নিয়ে সবার সাথে কবরস্থান পর্যন্ত যাই। গিয়ে দেখি কবরস্থানে পাশাপাশি দুটো কবর খোঁড়া। সেটা দেখে আমার কৌতূহলের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কোনোভাবেই আমার মনের খুঁতখুঁতে ভাব দূর হচ্ছিল না। কৌতূহল আমাকে অনেকটাই অন্যমনস্ক করে দিয়েছে। কবর দেয়া হচ্ছিল তখন আমি শূন্য দৃষ্টিতে একটা কথাই ভেবে যাচ্ছিলাম, ওই খাটিয়াটা কিসের? ওইখানে কাফনের কাপড় রাখা, আগরবাতি এনে রেখেছে, খাটিয়াটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা, কিন্তু কেন? এদিকে কবর খোঁড়া হয়েছে দুটো, অথচ লাশ এসেছে একটি। তবে বাকি খাটিয়া, কাফন, কবর এসব কিসের জন্য? আর কেই বা এমন মারা গেল যার কথা জানলাম ও শুনলাম না মাত্র? লাশের দাফনের কাজ শেষ। সবাই মোনাজাত শেষে কবরস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল, আর আমি ফিরে ফিরে কবরটাই দেখছিলাম। এত সবকিছু দেখে না বুঝে একটা লোককে জিজ্ঞাসাই করে ফেলি, ভাই এসবের কারণ কি? সে আমাকে বলে, আজকেই জানতে পারবেন, এখন জিকির করতে করতে বাড়ি চলুন আগে। বাসায় এসেছি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। মাত্রই আমার আর এক আত্মীয় স্বজন যার দাফন হয়েছে, তার আপন ছোট ভাই মারা গেলেন। যিনি মারা গেছেন তিনি হঠাৎই মারা গেছেন, এবং তিনি তার
বড় ভাইয়ের জানাজাও পড়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় খাটিয়ায় করে তাকে নিয়ে যাওয়া হয় এবং পাশের কবরে শায়িত করা হয়। অগ্রিম খাটিয়া তৈরি কবর খুঁড়ে রাখার আসল কাহিনী জানতে পারি আমার আম্মু ও এক ভাইয়ার কাছে। আমার আম্মু আগে জানতো না এসব, সেদিন ওই বাড়িতে গিয়ে জেনেছে, আর ভাইয়া আগে থেকেই সব জানতো। মূল ঘটনা হচ্ছে, এই বাড়িতে একটা রেওয়াজ আছে, এই বাড়িতে যদি কেউ মারা যায় তবে তার দাফন করে আসার পরপরই কিংবা ওই দিনই আরো একজন বা দুইজনের মৃত্যু হবেই। এজন্য কেউ মারা গেলে অন্য একটা লাশ দাফনের সকল ব্যবস্থা করা হয়ে থাকে। অনেক অনেক বছর আগে থেকেই নাকি এইরকম মৃত্যু হয়ে আসছে, মারা গেলে 2-3 জন একদিনেই মারা যাবে। এর কারণ কি সেটা আমি জানতে পারিনি। হয়তো সামনের কোনো একটা সময়ে আবার শুনতে পারবো কে কে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি আমার আত্মীয়ের বাড়ির ঘটনা। আমি জায়গার নাম উল্লেখ করে দিয়েছি, খোঁজ নিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, খুবই অদ্ভুত। আমারও ভাবতে খুব সময় লেগেছে যে একটি বাসা থেকে যখন কেউ চলে যান তখন আরো একজনকে, মানে সবাইকেই, আত্মীয় স্বজন সবাইকেই মনে মনে প্রস্তুতি নিতে হয়, হয়তো আমারও যাওয়ার সময় চলে এসেছে। ও মারা গেলেন, মানে একজন মারা গেলেন, সুতরাং যে কেউ, পরিবারের যে কেউ বিনা কারণে মারা যাবেন, এই রেওয়াজ নাকি বহুদিন থেকে চলে আসছে। কি অদ্ভুত ব্যাপার না? খুবই অদ্ভুত। আপনি চিন্তা করুন যে আপনার পরিবারে যদি এরকম ঘটনা ঘটে। মৃত্যু এমন একটা জিনিস যেটা অনিবার্য, যেটা সবাই জানে, আমরা সবাই জানি যে আমরা মারা যাব, কিন্তু আমরা কেউ এটা একসেপ্ট করতে পারি না। আমরা ভাবতে পারি না যে আমি এখন মারা যাব, এটা কেউ ভাবতে পারেন না, এটা ভাবতে চান না কেউ, রাইট? তো এটা নিয়ে আসলে মানে এটা হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য যে আমরা সবাই একদিন মারা যাব। কিন্তু এইভাবে একজন মারা গেলে আরেকজন মারা যান, এই ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। ডিয়ার লিসেনার, আজকে যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাই করা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেকগুলো ঘটনা থেকে বাছাই করে আর যে রাসেল ভাইয়ের ঘটনা, যেগুলো বাস্তব ঘটনা, রিয়েল ঘটনা, এই সকল ঘটনা আমরা কিন্তু আপলোড করে থাকি। প্রতিদিন রাত 10টা বাজে এই কন্টেন্টগুলো আপলোড করে থাকি। আপনারা যদি প্রতিদিন আমাদের এই রকম ভয়ঙ্কর ঘটনা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম ভূত এফএম শুনে যাচ্ছেন এবং ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসছেন। আমি বলবো, যদি ভূত এফএমকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা রহস্যবিডি চ্যানেলের সঙ্গে থাকবেন, আর আমাদের প্রতিদিন রাত 10টার এপিসোডগুলো আপনারা মিস করবেন না। আমরা সর্বদাই আপনাদের চাওয়ার মতো আপনারা যেটা ভালোবাসেন আমরা সেগুলো কন্টেন্ট অথবা সেগুলো বাছাই করে প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কেননা আমরা নয়েজ ফ্রি সুন্দর ঘটনাগুলো আপনাদের উপহার দিই। ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, কেননা ভূত এফএম আমরা অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি, তাই ভূত এফএমকে আমাদের মায়ে জড়িয়ে গেছে। যদি আপনারা ভূত এফএমের এরকম এপিসোড শুনতে চান, মানে প্রতিদিন শুনতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে, কেননা আমরা অনেক কষ্ট করে সারাদিন ঘটনাগুলো খুঁজে খুঁজে একটা ক্লিয়ার ভয়েস সংগ্রহ করি, যেন আপনারা বিরক্ত না হন। এজন্য এরকম ঘটনা কিন্তু আমরা তৈরি করি যাতে আপনারা সুন্দরভাবে ঘটনাগুলো শুনতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আমাদেরকে প্রতিদিন আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা পাঠান তাহলে আমরা সে ঘটনাগুলো পড়ে শোনাবো। তো যাই হোক, ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব এই আশায় আমি আছি। আপনারা প্রতিদিন আমাদের এই ঘটনাগুলো শুনবেন। কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।